আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের নদ নদী সম্পর্কে আলোচনা করব। তো বাংলাদেশের মোট নদ নদী কতটি? বর্তমানে বাংলাদেশের মোট নদ নদী হচ্ছে 1415টি। 1415টি বাংলাদেশের নদ নদী। কিন্তু কিছু কিছু বইতে দেখা যায় যে বাংলাদেশের নদ নদী হচ্ছে 1008টি। 1008টি। কিছু কিছু বইতে দেখা যায় যে বাংলাদেশের নদ নদী 1200টি। আবার কিছু কিছু দেখা যায় বাংলাদেশের নদ নদী 700টি। কিন্তু যাই হোক, সর্বপ্রথম ঠিক হচ্ছে বাংলাদেশের নদ নদী 1415টি। যদি 1415টি খুঁজে না পাওয়া যায় তাহলে 1008টি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে পাইলাম বাংলাদেশের নদ নদী হচ্ছে 1415টি। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে বাংলাদেশে নদ নদী তো 1415টি, কিন্তু বাংলাদেশে নদ আছে কয়টি? নদ এবং নদীর ভিতরে পার্থক্য আছে না? নদ এবং নদীর ভিতরে পার্থক্য আছে। তাহলে বাংলাদেশে নদ কয়টি? নদ আছে 4টি। নদ আছে কতটি? 4টি। আর বাকিগুলা নদী। নদ আছে 4টি, বাকিগুলা নদী। নদ আছে 4টি, বাকিগুলা নদী। ঠিক আছে, তাহলে বাংলাদেশের নদ আছে কয়টি? 4টি। একটা হচ্ছে কপোতাক্ষ, কুমার, আড়িয়াল খাঁ, আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র। আরটা কি? ব্রহ্মপুত্র। তাহলে বাংলাদেশের মোট নদ নদী হচ্ছে 1415টি। নদ 4টি, কপোতাক্ষ, কুমার, আড়িয়াল খাঁ, ব্রহ্মপুত্র। আচ্ছা, যাই হোক, এর ভিতরে হচ্ছে বাংলাদেশের তো পাইলাম। এখন সর্ববৃহত্তম নদী কোনটি? সর্ববৃহত্তম, নব্যতম, গভীরতম, মানে সর্ববৃহত্তম এটা হচ্ছে মেঘনা। সর্ববৃহত্তম, নব্যতম, গভীরতম নদীর নাম মেঘনা। আর দীর্ঘতম নদীর নাম কি? পদ্মা। কিন্তু দীর্ঘতম নদী পদ্মা, আর দীর্ঘতম আর দূর দেশ থেকে অনেক পথ যে পেরিয়ে এসেছে এইটা কিন্তু ব্রহ্মপুত্র, কিন্তু দীর্ঘতম নদী পদ্মা। আবার ক্ষুদ্রতম নদী কি? ক্ষুদ্রতম নদী হচ্ছে বলেশ্বর, যেটা শেরপুরে অবস্থিত। এটা হচ্ছে 0.2 কিমি, 2 কিলোমিটার, 0.2 কিলোমিটার। আর দলেশ্বর অথবা গাঙ্গিনাও বলে, গাঙ্গি। তাহলে আমরা পাইলাম সব থেকে গভীরতম, নব্যতম, প্রশস্তম মেঘনা। তাহলে দীর্ঘতম কি? পদ্মা। এটা হচ্ছে 351 কিলোমিটার। 351 কিলোমিটার। আর সব থেকে খরস্রোতা নদী কর্ণফুলী। খরস্রোতা নদী কি? কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী কি সব থেকে খরস্রোতা নদী? কর্ণফুলী নদী সব থেকে খরস্রোতা নদী। তাহলে আমাদের যে এই যে নদ নদী, এই নদ নদী কমিশন গঠিত হয় কবে? যৌথ নদী কমিশন, এটা গঠিত হয় 1972 সালে।
1972 সালে যৌথ নদী কমিশন গঠিত করা হয়। কেন? নদীর নাব্যতা বৃদ্ধি করার লক্ষ্যে। আরেকটা হয়েছে নদী গবেষণা ইনস্টিটিউট, যেটা ফরিদপুরের ফরিদপুরে অবস্থিত। ফরিদপুরে হারুকান্দি ফরিদপুরে অবস্থিত কি নদী গবেষণা ইনস্টিটিউট। এটা গঠিত হয় 1977 সালে। 1977 সালে নদী গবেষণা ইনস্টিটিউট গঠিত হয়, আর যৌথ নদী কমিশন গঠিত হয় 1972 সালে। তো এই যে হারুকান্দি ফরিদপুরে যে বর্তমানে আছে 1977 সালে যে নদী গবেষণা ইনস্টিটিউট, এটা কিন্তু ফরিদপুরে গঠিত হয়নি, এটা গঠিত হয় ঢাকায়। এটা কোথায়? ঢাকায়। এটা স্থাপিত হয় ঢাকায় 1977 সালে। কিন্তু 1989 সালে এটা স্থানান্তরিত করা হয়। 1989 সালে পহেলা জুলাই স্থানান্তর করা হয় কোথায়? হারুকান্দিতে এটা স্থানান্তর করা হয়। কত সালে? 1989 সালের 1 জুলাই। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বাংলাদেশ এবং ভারত মিয়ানমারের নদীর সংখ্যা, যৌথ নদী কমিশন। তো ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা, আন্তঃসীমান্ত নদীর সংখ্যা কতটি? মোট আন্তঃসীমান্ত নদী হয়েছে 57টি। মোট আন্তঃসীমান্ত নদী কতটি? 57টি। এর ভিতরে 3টি হচ্ছে কি মায়ানমারের সাথে, 3টি। আর ভারত হয়েছে 57 করে 3 করে থাকে 54টি ভারতের। তাহলে মোট আন্তঃসীমান্ত নদী 57টি। এর ভিতরে মায়ানমারের সাথে হচ্ছে 3টি, নাপসাঙ্গু মাতামুহুরি, মাতামুহুরি। তাহলে কি পেলাম? যে ভারতের সাথে আন্তঃসীমান্ত নদী 54টি, আর মায়ানমারের সাথে 3টি। কি? নাপসাঙ্গু মাতামুহুরি। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি, একটুখানি ওয়েট করতে হবে, 1 সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা পাইলাম নাপসাঙ্গু মাতামুহুরি, 3টা আছে মায়ানমারের সাথে। এখন আমরা বলি দুই নদীর মধ্যবর্তী ভূমিকে বলে দোয়াব। যেমন একটা নদী গেল, আবার এখান থেকে এই যে মাঝখানের যে ভূমিটু, এটাও নদী। তো এই দুই নদীর মধ্যবর্তী ভূমিকে বলে কি? দোয়াব। দুই নদীর মধ্যবর্তী ভূমিকে বলে দোয়াব। দুই নদীর মধ্যভূমিকে বলে দোয়াব। দুটি নদী যেখানে মিলিত হয়, যেমন এই একটা নদী আসছে আর এই একটা নদী আসছে, এখান থেকে দুটি নদী যদি এসে মিলিত হয়, যেখানে মিলিত হোক, সমুদ্রে হোক বা হ্রদে হোক, তো সেটা হলো কি? মোহনা। এটা তো আমরা জানি যে মোহনা, আমরা দেখি মোহনা একটা ভয়াবহ জায়গা হয়। যেমন হারিয়া ভাঙ্গা নদীর মোহনায় আছে কি? নিউমোর আইল্যান্ড, দক্ষিণ তালপট্টি দ্বীপ বা পূর্বাশা দ্বীপ। আবার হাতিয়া দ্বীপটা কি? মেঘনা নদীর মোহনায় অবস্থিত। হাতিয়া দ্বীপটা কোথায়? মেঘনা নদীর মোহনায় অবস্থিত।
দুইটা বড় নদীর মাঝে ডেল্টা আকৃতির উর্বর ভূমি হচ্ছে দ্বীপ। দুইটা বড় নদীর মাঝখানে যদি কি থাকে, উর্বর ভূমি থাকে বা দ্বীপ থাকে, সেটার নাম কি? দ্বীপ। আরেকটা জানি গুরুত্বপূর্ণ, পয়স্তি, আরেকটা হচ্ছে সিকিস্তি। পয়স্তি, একটা হচ্ছে সিকিস্তি। পয়স্তি মানে কি? পয়স্তি হচ্ছে নদীতে চর জাগলে যারা চাষাবাদ করে, যারা পয়সা পায়, নদীর চর থেকে যারা পয়সা পায় তারা পয়স্তি। মানে নদীর পয়সা কীভাবে পায়? নদীর চর থেকে। নদীর চরে যারা চাষাবাদ করে তারাই তো পয়সা পায়। মানে পয়সা বলতে মালসাবানা পায়, ধান, যাই হোক, চাষ, তারা পয়স্তি। যারা নদীর চরে চাষাবাদ করে তারা পয়স্তি। আর সিকিস্তি মানে নদীতে যারা সর্বোচ্চ হারিয়েছে, নদীতে যারা সর্বোচ্চ হারিয়েছে তারা কি? সিকিস্তি। নদী ভাঙ্গনে যারা সর্বহারা তারা কি? তারা সিকিস্তি। আচ্ছা, এরপরে আমরা দেখি আমাদের বাংলার দুঃখ কোনটি? বাংলার দুঃখ হচ্ছে দামোদর নদী। বাংলার দুঃখ, বাংলার দুঃখ কি? দামোদর। বাংলার দুঃখ দামোদর। বাংলার দুঃখ কি নদী? বাংলার দুঃখ দামোদর। তাহলে কুমিল্লার দুঃখ কি? কুমিল্লার দুঃখ গুমতি। কুমিল্লার দুঃখ, বাংলার দুঃখ দামোদর নদী, কুমিল্লার দুঃখ গোমতী নদী। গোমতী নদী। তারপরে বাংলার দুঃখ দামোদর নদী, কুমিল্লার দুঃখ গোমতী নদী। খাগড়াছড়ির দুঃখ কি? খাগড়াছড়ির দুঃখ হচ্ছে চেঙ্গি। খাগড়াছড়ির দুঃখ কি? খাগড়াছড়ির দুঃখ হচ্ছে চেঙ্গি। আর চট্টগ্রামের দুঃখ হয়েছে চাক্তাই খাল। চট্টগ্রামের দুঃখ কি? চাক্তাই খাল। চট্টগ্রামের দুঃখ হচ্ছে চাক্তাই খাল। চীনের আরেকটা আছে চীনের দুঃখ, দিয়ে দিই। চীনের দুঃখ হয়েছে হোয়াংহো নদী। হোয়াংহো নদী। কারণ কি? এই চীনের দুঃখে হোয়াংহো নদীতে জোয়ার ভাটা হয় না। আর জোয়ার ভাটা না হওয়ার কারণে যখন বৃষ্টি বাদল হয়, বন্যা হয়, তখন নদীতে পানি এমন ভরা পড়ে যেখানে মানুষ মারা যায়। এর জন্য এটাকে কি বলছে? চীনের দুঃখ বলছে। আচ্ছা, তারপরে আমরা দেখি আরেকটা নদী, যে এবার আমরা একটু দেখি যে দোয়াব কি কয়? দুই নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে। আবার মোহনা কে কয়? দুইটা নদী যদি মিলিত হয় সেটার নাম কি? মোহনা। আবার পয়স্তি সিকিস্তি কি? পয়স্তি হচ্ছে পয়স্তি যারা জমিতে চাষাবাদ করে তারা পয়স্তি, আর যারা নদী ভাঙ্গনের সর্বহারা তারা কি? তারা হচ্ছে সিকিস্তি। আচ্ছা, আমরা যে পড়লাম যে আন্তঃসীমান্ত নদী হচ্ছে 57টি, মায়ানমারের সাথে 3টি এবং ভারতের সাথে 54টি। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে, মানে ভারতে যাওয়া নদী কয়টি? ভারতে যাওয়া নদী 4টি। যেমন ভারতে যাওয়া নদী 4টি, আমরা যদি লিখি আপুটা, আপুটা,
আপুটা যদি বলি খারাপ বা কু, আপুটা কু মতলব, আপুটার কু মতলব আছে, মানে আপুটা কু, কু মানে খারাপ। তা আপুটা কু, হ্যাঁ। তাহলে ভারতে যাওয়া নদী 4টি, এটা আমরা যদি লিখি সংক্ষিপ্ত হয়েছে আপুটা কু। তা কথা হচ্ছে যে একটা নদী হচ্ছে ভারতে গিয়ে আর ফেরত আসে নাই, আর 3টে নদী ভারতে গিয়া ফেরত আসছে। এই 3টে কি? আপুটা ভারতে গিয়ে ফেরত আসছে, যেটা কু সেটা আর ফেরত আসে নাই, মানে খারাপটা আর কি ফেরত আসে নাই। তাহলে আমরা কি পাইলাম যে এই আতে পাইলাম আত্রাই, আত্রাই, আত্রাই কি করছে? আত্রাই ভারত গিয়া ফেরত আসছে। পূর্ণ ভবা সেও কি করছে? ভদ্র সহকারে গেছে, আবার ফিরে আসছে। টাঙ্গনও কি করছে? ভদ্র সহকারে গেছে, ফেরত আসছে। কিন্তু কু, সে তো কুলিক কি করছে? ফেরত আসে নাই, পছন্দ হয়েছে, থেকে গেছে। কুলিক ফেরত আসে নাই। তাহলে আমরা পাইলাম যে ভারতের 4টি নদী, বাংলাদেশ থেকে 4টা নদী গেছে। আপুটা কু, আতে আত্রাই, কুতে পূর্ণভবা, তাতে টাঙ্গন, কুতে কুলিক। আপুটা ফেরত আসছে, কিন্তু আপুটার যে বধ সেটা আর ফেরত আসে না, মানে আপুটা ভালো হয়ে ফেরত আসছে। আপুটা ভারত হয়ে ফেরত আসছে। এখন বাংলাদেশি উৎপত্তি আবার বাংলাদেশি শেষ, এই নদীটা তো হালদা নদী। হালদা নদী সম্পর্কে একটু বলি যে হালদা নদী এটা কি? এটার বাংলাদেশের উৎপত্তি ও বাংলাদেশি শেষ। এটা একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এই হালদা। এখানে কার্প জাতীয় মাছের পোনা উৎপাদন করা হয়। কার্প জাতীয় মাছ মানে রুই, কাতলা, এইসব মাছ আর কি। হ্যাঁ, রুই, কাতলা মাছ। আচ্ছা, তাহলে হালদা নদী, তাহলে হালদা নদী এটা কি বাংলাদেশি উৎপন্ন, বাংলাদেশি শেষ। তাহলে বাংলাদেশ শেষ হলে কেমনে? এটা আমরা আসতেছি যে হালদা নদী কর্ণফুলী নদীর সাথে এসে মিলিত হয়েছে, এবং আচ্ছা এটা পরে আসতেছি যখন আমরা একটু সামনে আগাবো। আচ্ছা, আমরা একটু পাইলাম কি যে দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, ক্ষুদ্রতম নদী বলেশ্বর অথবা গাঙ্গিনা, প্রশস্ততম, গভীরতম, নাব্যতম মেঘনা। দীর্ঘতম পথ অতিক্রম করা নদী কি? ব্রহ্মপুত্র। খরস্রোতা নদী কর্ণফুলী। জোয়ার ভাটা হয় না, ওই যে কুমিল্লার দুঃখ গোমতী নদীতে। নদীর শিখিস্তিকি, নদী ভাঙ্গনে যারা সর্বস্ত, নদী পয়স্তি, নদীতে চর জাগলে যারা চাষাবাদ করে। আচ্ছা, এরপরে দেখব কোন নদীটা কোথায় উৎপত্তি হয়েছে, কোন নদীটা কোথায় উৎপত্তি হয়েছে। পদ্মা নদী। পদ্মা নদীর কি হয়েছে? পদ্মা নদী হচ্ছে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করছে। কি করছে? বাংলাদেশের হিমালয়ের পদ্মা নদীর উৎপত্তি কি? হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে। হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয় বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করছে। কোন নদী? পদ্মা নদী।
তাহলে আমাদের একটা মানচিত্র আঁকা দরকার। মানচিত্রটা যদি এঁকে ফেলি এরকম না, এই মানে হিমালয়ের হিমমাত্রা এখান থেকে এখানে, যাই হোক এটা আমি মানচিত্রটা ভালো আঁকতে পারি না। তাহলে আমরা বলি যে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করে যমুনার সাথে মিলিত হয়েছে। যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ রাজবাড়ি। তা আমরা বাংলাদেশে কোথায় পেলাম? চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করে গোয়ালন্দ রাজবাড়িতে কার সাথে মিলিত হয়েছে? যমুনার সাথে মিলিত হয়ে সে করছে পদ্মা নাম ধারণ করে আবার ছুটে মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাস, পদ্মা নদী এটুকুই শেষ। পদ্মা নদী কী হয়েছে? হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে, যেটার ভারতীয় নাম গঙ্গা, সেটা বাংলাদেশে ঢোকার পর পদ্মা নাম ধারণ করে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করে আস্তে আস্তে সে যমুনার সাথে মিলিত হয়েছে। যমুনাকে ক্ষান্ত করে, যমুনাকে স্টপ করে সে তার পদ্মা নাম নিয়েই চাঁদপুরে এসে মেঘনার সাথে মিলিত হয়েছে। কিন্তু মেঘনার সাথে মিলিত হয়ে পদ্মার নাম শেষ হয়ে গেছে, সে পদ্মাও মেঘনা হয়ে গেছে। মানে পদ্মা স্টপ হয়ে মেঘনা চালু হয়ে একদম মেঘনা হয়ে সে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটা হলো পদ্মা। এরপর আমরা যদি দেখি ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র কি হয়েছে? এই ব্রহ্মপুত্র হচ্ছে কি সব থেকে দীর্ঘতম পথ অতিক্রম করা নদী। দীর্ঘতম পথ অতিক্রম করা নদী কি? মানে অনেক পথ, মানে চীন থেকে আসছে ব্রহ্মপুত্র নদ। কিন্তু দীর্ঘতম নদ আবার পদ্মা। দীর্ঘতম নদী আবার কি? পদ্মা। আর দীর্ঘতম পথ অতিক্রমকারী হচ্ছে ব্রহ্মপুত্র। দুইটার ভিতরে অনেক ভুল করে ফেলি, যে দীর্ঘতম বলতে পদ্মা বুঝাবে, আর দীর্ঘ পথ অতিক্রম করে ব্রহ্মপুত্র হবে। তো সেই ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায়? চীনের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি হয়। সুদূর চীনের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করে। ভৈরব বাজারে এসে সে থামে। সে কোথায় থামে? ভৈরব বাজারে থামে। আচ্ছা, তাহলে আমরা এই যে ব্রহ্মপুত্র আর এক মিনিট কি করছে, সেটা চীনের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি হয়, কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করে। যখন 1787 সালে ভূমিকম্প হয়, 1787 সালে ভূমিকম্পে একটা শাখা নদী হয় যমুনা কোথায় মিলিত হয়? আসা পদ্মার সাথে গোয়ালন্দ রাজবাড়ি। আর যে পুরাতন ব্রহ্মপুত্র সেটা কালনী। পুরাতন ব্রহ্মপুত্র যেটা আজমেরিগঞ্জ হবিগঞ্জ মিলিত এসে কী করে? কালনী নাম ধারণ করে। ভৈরব বাজারের যে পুরাতন ব্রহ্মপুত্র, ওখান থেকে নাম ধারণ করে মেঘনা। তো ব্রহ্মপুত্র এই পর্যন্ত।
এরপর আমরা আরেকটা নদী দেখি। আচ্ছা, এরপরে আমরা দেখি অন্য একটা নদী, সেটা হচ্ছে যে সুরমা ও কুশিয়ারা, সুরমা আর কুশিয়ারা নদী, সুরমা কুশিয়ারা। তো নাগামণিপুরের এইটা নাগামণিপুরের লোসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে সিলেট দিয়ে প্রবেশ করে। মানে এই একটা, আবার এই একটা, দুইটাই, একটা হচ্ছে নাগামণিপুরের এই সুরমা আর কুশিয়ারা দুইটা নদীর উৎপত্তি স্থল কোথায়? নাগামণিপুরের লোসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে সিলেট দিয়ে প্রবেশ করে। দুইটার প্রবেশস্থল কি? সিলেট দিয়ে প্রবেশ করে আজমিরিগঞ্জ হবিগঞ্জ মিলিত হয়। দুইটাই কি? আজমিরিগঞ্জ আইসা মিলিত হয়। আজমিরিগঞ্জ আসার পরে এখানে এসে নাম ধারণ করে কালনি। কালনি আবার পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে। পুরাতন ব্রহ্মপুত্রের সাথে যখন মিলিত হয় তখন সেই নদীটার নাম হয়ে যায় মেঘনা। তো আমরা এবার দেখি যমুনা নদী। দেখছি যে যমুনা নদী কী হয়েছে, 1787 সালে ভূমিকম্পে ব্রহ্মপুত্রের একটা শাখা নদী হয়, সেটাই যমুনা। এরপর হচ্ছে করতোয়া নদী। করতোয়া কি? ভারতের যে একটা প্রদেশ, সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে দুটি নদী প্রবেশ করে। সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে দুটি নদী করতোয়া পঞ্চগড় থেকে প্রবেশ করে। একটা হচ্ছে দুটি নদী করতোয়া আর একটা হচ্ছে তিস্তা। এটার উৎপত্তি স্থল কোথায়? সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে, দুইটাই কি সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে করতোয়া প্রবেশ করে পঞ্চগড় থেকে, আর তিস্তা প্রবেশ করে নীলফামারী থেকে। করতোয়া পঞ্চগড় থেকে আর তিস্তা নীলফামারী থেকে প্রবেশ করে। এরপরে এই যে মেঘনা আছে, মেঘনার উৎপত্তি ভৈরব বাজার। ওই যে কালনি আসছে, কালনির পরেতে ভৈরব বাজার। এটা আবার সাথে গিয়া যে যমুনা নদীর সাথে মিলিত হইয়া পদ্মা নদীটা যে আছে, মেঘনা এসে মিলিত হয় চাঁদপুরে। তো সেখান থেকে একদম বঙ্গোপসাগরে চলে গেছে মেঘনা। এরপর হচ্ছে আরেকটা নদী দেখি, মহানন্দা। নদী ভারতের পশ্চিমবঙ্গে উৎপত্তি হয়, চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করে পদ্মার সাথে মিলিত হয়। কি করছে? ভারতের পশ্চিমবঙ্গে এসে পদ্মার সাথে, এটা পদ্মা নদী, পদ্মার সাথে এসে মিলিত হয়েছে। তাহলে যদি পদ্মার সাথে এসে মিলিত হয়, সেটা হচ্ছে পদ্মা নদীর উপনদী। আবার আছে একটা বাঙালি নদী। বাঙালি নদী কি? যমুনার সাথে বাঙালি নদী মিলিত হয়। যমুনার সাথে বগুড়ায় বাঙালি নদী মিলিত হয়। বগুড়ায় মিলিত হয় কোন নদী? যমুনার সাথে বাঙালি নদী মিলিত হয়। আচ্ছা, আর একটা হচ্ছে তিস্তা আর যে ব্রহ্মপুত্র, এটা কি চিলমারি কুড়িগ্রাম মিলিত হয়, স্রোত হয় ব্রহ্মপুত্র। এরপর মহানন্দা তো বললাম যে আপুটাকু, মহানন্দার উপনদী। এই যে কয়টা আছে মহানন্দার উপনদী গেছে যে আপুটাকু, ভারতে গিয়ে ফেরত আসে নাই, কি আসে নাই, কুলিক কু আর ফেরত আসে নাই। আর ভারতে গিয়ে ফেরত আসছে, সেটা হচ্ছে নাগর, টাঙ্গন, পূর্ণভবা,
আর আত্রাই মিলিত হয়েছে যমুনার সাথে, আচ্ছা, এই যে নদ নদী যে আমরা পড়তেছি, এরপরে আরেকটা দেখি যে ধলেশ্বর নদী কি? ধলেশ্বর নদীটা হচ্ছে যমুনার শাখা নদী। ধলেশ্বর নদীটা যমুনার শাখা নদী। ধলেশ্বর কি? যমুনার শাখা নদী। আবার ধলেশ্বরের শাখা নদী, এইটা ধলেশ্বরের শাখা নদী বুড়িগঙ্গা। আবার বুড়িগঙ্গা ঢাকা ঘুরে ধলেশ্বরীতে মিলিত হয়েছে। বুড়িগঙ্গা কি? ঢাকা ঘুরে আবার ধলেশ্বরীতে মিলিত হয়েছে, এরকম। এবার দেখি তিতাস আর গুমতি। ত্রিপুরার, এই যে বাংলাদেশের পেটের ভিতরে যে একটা রাজ্য আছে ত্রিপুরা, সেই ত্রিপুরার ডুমুর পাহাড় থেকে দুটি নদী উৎপত্তি হয়েছে, তিতাস আর গুমতি প্রবেশ করছে কুমিল্লা থেকে, তিতাস প্রবেশ করছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। আরেকটা হচ্ছে কর্ণফুলী নদী, সেটা হচ্ছে সব থেকে খরস্রোতা নদী, মিজোরামের লুসাই পাহাড় থেকে লংলে জায়গা থেকে, মিজোরামের লুসাই পাহাড় লংলে পাহাড় থেকে উৎপত্তি হয়ে রাঙ্গামাটি দিয়ে প্রবেশ করে, কালুরঘাট হয়ে সাগরে পতিত হয়। আবার কালুরঘাট দিয়ে কি? হালদা নদী সাথে যুক্ত হয়। আর হালদাও কি? এটা কোথায় উৎপন্ন হয়? উৎপত্তি হয় খাগড়াছড়ির বদনাতলি পর্বতশৃঙ্গ থেকে। খাগড়াছড়ির বদনাতলি পর্বত শৃঙ্গ থেকে উৎপত্তি হয়, কালুরঘাট এসে কর্ণফুলীর সাথে মিলিত হয়, হালদা শেষ। এরপর পদ্মা নদীর শাখা নদী দেখি। পদ্মা নদীর শাখা নদী কুমার, আচ্ছা এটা মুখে বলি। পদ্মা নদীর কুমার, মাথাভাঙ্গা, গড়াই, ভৈরব, মধুমতি, আরিয়াল খাঁ। এবং মাতামুহুরীর শাখা নদী হচ্ছে মাতামুহুরী নদীর উৎপত্তি হচ্ছে বান্দরবনের লালমাই পাহাড়ের পর্বত থেকে উৎপন্ন হয়ে এটা সাগরে পতিত হয়েছে। এরপর আমরা কয়েকটা নদ নদী দেখি, উৎপত্তিস্থল এবং প্রবেশ পথ দেখি। এটা হচ্ছে নদ নদী। এটা হচ্ছে উৎপত্তিস্থল, আর হয়েছে আপনার প্রবেশ পথ, যে জায়গা দিয়ে প্রবেশ করছে। প্রবেশ পথ। তো প্রথমে প্রথম নদীর নাম হচ্ছে পদ্মা। পদ্মা নদী, এটা কোথায়? হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। প্রবেশ করছে কোন জেলা দিয়ে? প্রবেশ করছে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে। সুরমা, ব্রহ্মপুত্র উৎপত্তি হয়েছে কোথায়? তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে। কোন জেলা দিয়ে প্রবেশ করছে? কুড়িগ্রাম। সুরমা নদী উৎপত্তি হয়েছে নাগা মণিপুরের লুসাই পাহাড় থেকে, প্রবেশ করছে সিলেট দিয়ে। কুশিয়ারা উৎপত্তি হয়েছে নাগা মণিপুরের লুসাই পাহাড় থেকে। ওই দুইটা একই, সুরমা কুশিয়ারার উৎপত্তিস্থল নাগা মণিপুরের লুসাই পাহাড় থেকে সিলেট দিয়ে প্রবেশ করছে। তিস্তা সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে নীলফামারী জেলা দিয়ে প্রবেশ করছে। আবার তিস্তা আর করতোয়া এক জায়গা থেকে, সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে এটা আবার পঞ্চগড় দিয়ে প্রবেশ করছে। কর্ণফুলী, এটা মিজোরামের লুসাই পাহাড়ের লং রেঞ্জ থেকে উৎপত্তি হয়ে রাঙ্গামাটি দিয়ে প্রবেশ করছে। তিতাস ত্রিপুরার ডুমুর পাহাড় অঞ্চল থেকে উৎপত্তি হয়ে বিবাড়িয়া দিয়ে প্রবেশ করছে। আর গোমতী ত্রিপুরার ডুমুর পাহাড় অঞ্চল দিয়ে প্রবেশ করে কুমিল্লা দিয়ে প্রবেশ করছে। আমরা দেখি নদ নদীর মিলনস্থল। মিলনস্থল কি? আমরা দেখি পদ্মা আর যমুনা। পদ্মা যমুনা মিলিত হচ্ছে কোথায়? পদ্মা প্লাস
যমুনা। পদ্মা আস্তে আস্তে আর যমুনা দিক থেকে আস্তে আস্তে গোয়ালন্দ গোয়ালন্দ রাজবাড়িতে মিলিত হয়েছে। গোয়ালন্দ রাজবাড়ি, গোয়ালন্দ রাজবাড়ি। পদ্মা যমুনার মিলিত স্থান গোয়ালন্দ রাজবাড়ি। এরপরে নতুন স্রোতের নাম কি? নতুন স্রোতের আবার এটা নতুন স্রোতের নাম হয়েছে পদ্মা, মানে মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করে। এরপর দেখি আমরা যে পদ্মা আর মেঘনা, পদ্মা আর মেঘনা, মেঘনা নাম ধারণ করে পরে। এটা হয়েছে চাঁদপুর। পদ্মা মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে। এই স্রোতের নাম কি? এই স্রোতের নাম এখন আবার মেঘনা। পদ্মা মেঘনা চাঁদপুরে মিলিত হয় মেঘনা নদী। সুরমা এবং কুশিয়ারা, এটা আজমিরগঞ্জ হবিগঞ্জ মিলিত হয়েছে। সুরমা কুশিয়ারা, সুরমা প্লাস কুশিয়ারা, সুরমা প্লাস কুশিয়ারা, সুরমা প্লাস কুশিয়ারা এটা মিলিত হয়েছে কোথায়? আজমিরগঞ্জ হবিগঞ্জ। আজমিরগঞ্জ, আজমিরগঞ্জ হবিগঞ্জ, আজমিরগঞ্জ হবিগঞ্জ। এরপরে আবার একটা যে নতুন স্রোত হয় সেটা হচ্ছে কালনী। নতুন স্রোত হয় সেটার নাম কালনী। এরপরে কালনী আর ব্রহ্মপুত্র, কালনী আর কি? কালনী আর ব্রহ্মপুত্র এটা মিলিত হয় কালনী প্লাস ব্রহ্মপুত্র। কালনী প্লাস ব্রহ্মপুত্র, কালনী প্লাস এটা মিলিত হয় ভৈরব বাজার। ভৈরব, কালনী প্লাস ব্রহ্মপুত্র এটা মিলিত হয় ভৈরব বাজার। এবং এর নতুন স্রোতের নাম মেঘনা। এখান থেকে মেঘনা শুরু, নতুন মেঘনা শুরু। এবার কর্ণফুলী আর হালদা, এটা তো বলছিলাম যে কালুরঘাট চট্টগ্রাম মিলিত হয় কর্ণফুলী নামকরণ করে। তিস্তা ব্রহ্মপুত্র, এটা বলছিলাম যে চিলমারি কুড়িগ্রাম মিলিত হয় ব্রহ্মপুত্র নামকরণ করে। বাঙালি যমুনা, এটা বগুড়ায় মিলিত হয়ে যমুনা নামকরণ করে। আচ্ছা, এবার নদ নদীর উপনদী, নদ নদীর উপনদী শাখা নদী, উপনদী এবং শাখা নদী, উপনদী ও শাখা নদী। নদ নদীর উপনদী এবং শাখা নদী। পদ্মার উপনদী হচ্ছে পদ্মার উপনদী হচ্ছে মহানন্দা, মহানন্দা। পদ্মার উপনদী মহানন্দা। আর শাখা নদী কি? কুমার, মাথাভাঙ্গা, ভৈরব, গড়াই, মধুমতি, আরিয়াল খাঁ। কুমার, মাথাভাঙ্গা, কুমার, মাথাভাঙ্গা, কুমার, মাথাভাঙ্গা, ভৈরব, গড়াই, কুমার, মাথাভাঙ্গা, ভৈরব, গড়াই, মধুমতি, মধুমতি, আরিয়াল খাঁ, মধুমতি, আরিয়াল খাঁ। এরপরে মহানন্দা পদ্মা নদীর উপনদী মহানন্দা। আবার মহানন্দার উপনদী কি? মহানন্দার উপনদী পূর্ণভাবার নাগর, টাঙ্গন, কলিক এগুলা। ব্রহ্মপুত্রর উপনদী তিস্তা আর শাখা নদী যমুনা। যমুনার উপনদী আত্রাই আর করতোয়া আর শাখা নদী ধলেশ্বরী। মেঘনার উপনদী হচ্ছে মনু, বাউলাই, তিতাস, গোমতী, শাখা নদী নাই। কর্ণফুলীর উপনদী হচ্ছে হালদা আর শাখা নদী হচ্ছে কামলাং, মাইনেমুখী। এরপরে আমরা যদি দেখি যে এই যে পদ্মার
পুরাতন নাম কি? পদ্মার পুরাতন নাম কীর্তিনাশা, যমুনার পুরাতন নাম হচ্ছে জোনাই, ব্রহ্মপুত্রর পুরাতন নাম হচ্ছে লোহিত, বুড়িগঙ্গার পুরাতন নাম হচ্ছে দোলাইখাল। এবং সবথেকে গভীরতম স্থান হচ্ছে বেঙ্গল বেসিন বা গঙ্গা খাত, যেটাকে আমরা সোর্স অফ নো গ্রাউন্ড বলি। আবার কক্সবাজার হচ্ছে 120তম দীর্ঘতম এবং কুয়াকাটা 18 কিলোমিটার। কুয়াকাটায় সূর্য অস্ত উদয় দেখা যায়। এরপর লেক যদি বলি, যে ফয়েজ লেক যেটা চট্টগ্রামে অবস্থিত, আবার কাপ্তাই লেক যেটা রাঙ্গামাটিতে অবস্থিত, প্রান্তিক হ্রদ যেটা বান্দরবানে অবস্থিত। আবার ঝর্ণা হচ্ছে উষ্ণ পানির ঝর্ণা যেটা সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত। আবার শীতল পানির ঝর্ণা সেটা হচ্ছে কি হিমছড়ি কক্সবাজারে অবস্থিত। সুবুলং ঝর্ণা যেটা বড়কল রাঙ্গামাটিতে অবস্থিত। আবার আমরা যদি জলপ্রপাত বলি, যে মাধবকুণ্ড জলপ্রপাত সেটা কি বড়লেখা মৌলভীবাজার অবস্থিত। আবার হামহাম জলপ্রপাত সেটা কমলগঞ্জ মৌলভীবাজার অবস্থিত। এরপর আমরা জানি যে পাহাড় পর্বত, সর্বোচ্চ পাহাড় হচ্ছে গারো ময়মনসিংহ যেটা, এবং সর্বোচ্চ পর্বত হচ্ছে বিজয় তাজিংডং, এবং এটা বান্দরবানে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি যে দ্বীপ ও চর, তো দ্বীপ ও চরটা দেখি একটু। দ্বীপ ও চর, সেন্ট মার্টিন দ্বীপ ও চর। তো সেন্ট মার্টিন দ্বীপ, কক্সবাজার দ্বীপ, সেন্ট মার্টিন আর কি দ্বীপ, যেটা কক্সবাজারে অবস্থিত একমাত্র প্রবাল দ্বীপ। সর্বদক্ষিণের স্থান হচ্ছে এই সেন্ট মার্টিন, বা এর থেকেও দক্ষিণের স্থান হচ্ছে সেরা দ্বীপ, যেটা জোয়ার আসলে ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আবার যখন ভাটা হয় তখন কি ভূখণ্ডের সাথে জড়িত হয়ে যায়। যার এই সেরা দ্বীপের আয়তন হচ্ছে 8-12 কিলোমিটার। এটার পূর্ব নাম নারিকেল জিঞ্জিরা। এরপরে আছে মহেশখালী দ্বীপ, সেটাও কক্সবাজারে অবস্থিত, একমাত্র পাহাড়ি দ্বীপ। আদিনাথ মন্দির আছে এখানে, প্রথম এলএনজি স্টেশন, গ্যাসের স্টেশন আর কি। এরপরে কুতুবদিয়া কক্সবাজার, এটাও কক্সবাজারে। এটা কুতুবদিয়ায় কি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছে, বাতিঘর আছে। বাতিঘর মানে টাওয়ারের উপরে বাতি আছে যাতে জাহাজ এসে ধাক্কা না খায়, এজন্য। এরপরে সোনাদিয়া, সেটা কক্সবাজারে অবস্থিত, মৎস্য আহরণ ও অতিথি পাখির জন্য এটা বিখ্যাত। সন্দ্বীপ চট্টগ্রাম, এটা এখানে পূর্বে কি জাহাজ নির্মাণ করা হতো। মনপুরা, এটা ভোলায় অবস্থিত, পূর্বে পর্তুগিজরা কিন্তু ভোলায় বসবাস করতো, এই মনপুরায়। নিজুম দ্বীপ, যেটা হাতিয়া নোয়াখালীতে, পূর্ব নাম ছিল বাউলার চর। 1970 সালে যে ঝড়ে যখন সব মারা যায় তখন এটার নাম হয় নিজুম দ্বীপ, এর আগে নাম ছিল বাউলার চর। এরপর দক্ষিণ তালপট্টি, যেটা সাতক্ষীরায় অবস্থিত, এটা নিয়ে ভারত এবং বাংলাদেশের একটা বিরোধপূর্ণ জায়গা। অপর নাম পূর্বাশা বা নিউমোর দ্বীপ। আমরা যদি চর দেখি, যে চর নিউটন জব্বার, যেটা ভোলায় অবস্থিত। আবার সুবর্ণ চর, যেটা আছে নোয়াখালীতে। চট্টগ্রামে আছে ওরিয়ার চর, ফেনীতে আছে মুহুরীর চর, রাজশাহীতে আছে নির্মল চর, লক্ষ্মীপুরে আছে চর আলেকজান্ডার। হাওর, যেটা একটা গামলার মতো জায়গা। বৃহত্তম হাওর হচ্ছে হাকালকি, যেটা মৌলভীবাজার সিলেট অবস্থিত বৃহত্তম হাওর। আর ক্ষুদ্রতম হাওর হচ্ছে বুরবুক, এটাও জয়ন্তপুর সিলেট অবস্থিত। দ্বিতীয় রামসার সাইট হচ্ছে টাঙ্গুয়ার হাওর, তাহিরপুর সুনামগঞ্জ। প্রথম রাম সাইট কোনটা? সুন্দরবন। এরপরে আমরা দেখি বিল, বৃহত্তম বিল হচ্ছে চলন বিল, এটা পাবনা, সিরাজগঞ্জ, নাটোরে অবস্থিত। এর মধ্য দিয়ে আত্রাই নদী প্রবাহিত হয়েছে। মিঠা পানির মাছের বৃহত্তম উৎস হচ্ছে বিল ডাকাতিয়া, যেটা খুলনা, এটাকে খুলনাকে পশ্চিমা বাহিনী নদীও বলে। এরপরে আরিয়াল বিল, সুনামগঞ্জ, ভবদহ বিল। আরিয়াল বিল কোথায়? সুনামগঞ্জ। আর ভবদহ বিল যশোরে। তামা বিল সিলেটে। আজকের নদ নদী এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।